চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্ন দেখানো আবাসন প্রকল্প এখন গলার কাটা। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা। প্লট কিনেও বাড়ি করতে না পেরে বিপাকে অনেকে। জাহাজের 7 খুনের বিচার দাবিতে দ্বিতীয় দিনে নৌযান ধর্মঘট। খালাস বন্ধ থাকায় বন্দরে আটকা কয়েক লাখ টন আমদানি পণ্য। লোকসান শঙ্কায় ব্যবসায়ীরা। সেন্ট মার্টিন ভ্রমণে 14 ধরনের বিধিনিষেধ। ট্রাভেল পাস নিয়ে দৈনিক যেতে পারছেন 2000 পর্যটক। প্রশাসনের কড়া নজরদারি। দ্বীপের 50% হোটেল রেস্তোরাঁ বন্ধ। এবং নির্মাণের 44 বছরেও পর্যটক ভোগান্তি কমেনি রাঙামাটির ঝুলন্ত সেতুতে। টোল আদায় করলেও নেই জেটি। পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। চলাচলে নেই রাস্তার ঝুঁকি নিয়ে উঠতে হয় সেতুতে। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। নানা অব্যবস্থাপনার পাশাপাশি গ্যাস, পানি এবং বিদ্যুতের সংযোগ নিশ্চিত করতে না পারায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধিকাংশ আবাসিক প্রকল্প মুখ থুবড়ে পড়ছে। স্বাধীনতার পর নগরীর বিভিন্ন স্থানে 585 একর জায়গায় 10টি প্রকল্পে 6360টি প্লট বরাদ্দ দেওয়া হলেও অধিকাংশ প্লট এখনো খালি। ব্যাংক ঋণের টাকা দিয়ে প্লট কিনে বাড়ি করতে না পেরে চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ। স্বাক্ষর টিপুর ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট। স্বাধীনতার আগে 1963 সালে কাতালগঞ্জ এবং 1965 সালে আগ্রাবাদ আবাসিক এলাকার মাধ্যমে পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রকল্প নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কিন্তু স্বাধীনতার পর নেওয়া 10টি প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পর্যায়ক্রমে তা ব্যর্থতায় পরিণত হয়েছে। নগরীর অক্সিজেন এলাকায় সবচেয়ে বড় আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 2008 সালে এখানকার 1700 একর জায়গার উপর তৈরি করা হয়েছে 1748টি প্লট। 16 বছর আগেই প্লট মালিকেরা তাদের প্লট বুঝে নিয়েছেন। ভূমিসহ নানা জটিলতায় এখন পর্যন্ত বিশাল এই অঞ্চলে একটি ভবনও উঠেনি। 2008 সালে প্লট পাইছি, কিন্তু এখনো আমরা বাড়িঘর করতে পারিনি। অবকাঠামো এবং নিরাপত্তা কেউ আগায় না আসলে প্লট করার মতো তো আমরা বাড়ি করার মতো সুযোগ হবে না আমাদের। 759 প্লটের চাঁদগাঁও আবাসিক, 423 প্লটের কল্পলোক আবাসিক প্রথম পর্যায় এবং 181 প্লটের চন্দ্রিমা আবাসিক এলাকার প্লট মালিকেরা নিজেদের উদ্যোগেই আবাসনের ব্যবস্থা করে নিয়েছে। নগরীর একেবারে কাছাকাছি কর্ণফুলী নদীর তীরবর্তী এই এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 1995 সালে গড়ে তুলেছিল কর্ণফুলী আবাসিক এলাকা। 52 একর জায়গার উপর তৈরি করা হয়েছিল 517টি প্লট। প্লট মালিকেরা প্লট বুঝে নিয়েছেন, কিন্তু 29 বছর পেরিয়ে গেল নানা জটিলতায় এখানে কোনো ভবন উঠেনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই আবাসিক প্রকল্প অনেকটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এদিকে 985 প্লটের সলিমপুর আবাসিক, 1356 প্লটের কল্পলোক আবাসিক দ্বিতীয় পর্যায়ে কিছু ভবন উঠল, পরিপূর্ণ আবাসিকের রূপ পায়নি। এজন্য সিডিএর আগের পরিষদকে দায়ী করছেন এই নগরবিদ। শুধু প্লট দিলেই কিন্তু প্রকল্প চালু হয়ে যাবে না। এক্ষেত্রে তৎকালীন যারা ব্যবস্থাপনায় ছিলেন তাদের সমন্বিত কর্মোদ্যোগের একটা অভাব আমরা দেখেছি, যার ফলে হয়তো প্লট পেয়েছে, পানি পায় নাই বা বিদ্যুৎ পায় নাই। অভিযোগ উঠেছে কোনো রকম পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়াই গড়ে তোলা হয়েছে এসব আবাসিক এলাকার প্লট। বিশেষ করে তদবিরের মাধ্যমে বেশি আবেদনকারীকে প্লট দিতে গিয়ে প্লটের সাইজ নামিয়ে আনা হয়েছে 3 থেকে 4 কাঠায়, অথচ খরচ অনুযায়ী ভবন তুলতে প্রয়োজন ছিল 8 থেকে 10 কাঠার প্লট। ইন্ডিভিজুয়ালি একজনকে একটা প্লট দিয়ে দিলাম, তাও প্লটের সাইজ করলাম 2.5 কাঠা থেকে 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা। তো এটা 5 কাঠার নিচে আসাই উচিত ছিল না যদি আপনি এই প্রজেক্টটাকে ভাইবেল করতে চান। 60 বর্গ মাইলের এই চট্টগ্রাম নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি। সিডিএর তথ্য অনুযায়ী এই নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000
1 থেকে 6 তলা 13,480টি, 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিষয়টি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামের কাজের দেউরিতে আছেন সহকর্মী কমল দে, আর তার সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য স্থপতি ফারুক আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে আলোচনায়। একদিকে নগরীতে হাজার হাজার বহুতল ভবন অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠছে, অন্যদিকে আবার হাজার হাজার প্লট অব্যবহৃত পড়ে যাচ্ছে বছরের পর বছর। কেন এই নগরীতে সংকট সৃষ্টি হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো। যোগ দিচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আর্কিটেক্ট ফারুক আহমেদ। ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। একদিকে দেখছি আমরা নগরীতে হাজার হাজার অপরিকল্পিত ভবন, আবার আরেকদিকে দেখছি হাজার হাজার প্লট একদম অবহেলিত পড়ে আছে। আসলে সংকটটা কোথায়? সংকটটা আসলে সুস্থ একটা পরিকল্পনার মাধ্যমে মধ্যে, যেহেতু সুষ্ঠু কোনো পরিকল্পনা ছাড়া কোনো সুফল বয়ে আনে না। তার কারণ দেখেছেন যে একের পর এক অনেক হাউজিং হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম হাউজিংই কিন্তু আমাদের অব্যবহৃত হচ্ছে, কোনো প্লট গড়ে বিল্ডিং ভবন গড়ে উঠছে না। যেহেতু সুযোগ সুবিধা যদি সুষ্ঠুভাবে না থাকে তাহলে কোনো পরিকল্পনাই আসলে সাকসেসফুল হয় না। কেন এই প্রকল্প নেওয়া হলো, আবার কেন ভবন উঠছে, আসলে সংকটটা কোথায়? ভবন কেন উঠছে না? ভবন উঠছে না যেহেতু বললাম না, এখানে ফিজিবিলিটি স্টাডি ভালোভাবে করা হয়নি। এখানে পানি আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, গ্যাস আছে কিনা, এই সমস্ত কিছু যদি না থাকে, শুধু গদবাঁধা একটা হাউজিং করে দিলেই কিন্তু এটা হাউজিং হয়ে ওঠে না। মানুষকে সেই সুবিধাটা পেতে হবে, ওখানে যাওয়ার সুবিধাটা থাকতে হবে, ওখানে যে সমস্ত আনুষঙ্গিক যে সুবিধাগুলো আছে সেগুলি সব কিছু থাকলেই একটা হাউজিং সাকসেসফুল হয়। আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী হাউজিং, যেটা সিডিআর অন্যতম বড় প্রকল্প, শুধুমাত্র পানির কারণে 500-র বেশি প্লটে কোনো বিল্ডিং উঠছে না। তাহলে পানির সংকটটাকে দ্রুত কাটানো যায় না? আপনারা নতুন দায়িত্ব নিয়েছেন সিডিআর, এখন আপনাদের পরিকল্পনাটা কি হবে? এখন অবশ্যই এটা কাটবে। 30 বছরের যেই জটটা ছিল ভান্ডাল জুড়িতে, জানেন যে আমরা পরিকল্পনা হচ্ছে পানির যেই ওখান থেকে পানি দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। আমাদের নতুন চেয়ারম্যান আশা করি এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করবেন এবং খুব সহসা উইদিন শর্ট টাইম আমরা আশা করি এই মানুষের দুঃখ কষ্ট এটা দূরীভূত হবে। আচ্ছা, আপনার কর্ণফুলী হাউজিং নিয়ে বলে, এখন যে আমি অনন্য আবাসিকে যাই সেখানে 1700-র বেশি প্লট এখন পড়ে আছে, চিহ্ন পর্যন্ত নেই। এই যারা ব্যাংলোর নিয়ে প্লটগুলি কিনেছে তারা ভোগান্তির মধ্যে আছে, তাদের সমস্যা লাগবে। আপনারা কি ব্যবস্থা নেবেন এই নতুন কমিটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের? যেটা হলো অনন্য আবাসিক এলাকাটা দেখেন, এখানে অনেক বড় একটা হাউজিং, এখানে বড় একটা হসপিটাল হয়েছে এভার কেয়ার, ওটাকে ঘিরেই কিন্তু অনেক হাউজিং বসত বাড়ি গড়ে ওঠার কথা ছিল। এখানে প্রথমত আছে যে এখানে মাটির একটা সমস্যা আছে, অনেক বড় পাইলিং করতে হবে, এখানে অনেক বেশি পাইলিং। আর দ্বিতীয়ত এই হাউজিংয়ে যাওয়ার জন্য অক্সিজেন মোড় থেকে যদি আমরা রওনা দিই, ওখানে কিন্তু দেখবেন যে একটা বাজার বসে, খুব চিকন একটা রাস্তা, এইখানে যদি যানজট লেগে থাকে খুব সহজে কিন্তু ওই হাউজিংয়ে যাওয়া সম্ভব হয় না। এই কারণেই কিন্তু এটা গড়ে উঠছে না। তাছাড়া সিডিএকে নিজস্ব কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে, তার মধ্যে দিয়ে কিন্তু এই হাউজিংটা গড়ে ওঠা সম্ভব। আপনাদের যে নতুন কমিটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপনা যে নতুন কমিটি, আপনারা কি কোনো একইভাবে কোনো হাউজিং দেবেন, না এই যে বিদ্যমান হাউজিংগুলোকে গড়ে তোলার জন্য ব্যবস্থা নেবেন? না, আমরা বলেছি যে নতুন কোনো হাউজিং হবে না, বা হাউজিং কোনো প্রকল্প আর গ্রহণ যাতে না করা হয়, এগুলি পরিকল্পনার মধ্যেই থাকুক। কিন্তু যে সমস্ত হাউজিংগুলি হয়েছে সেগুলি সাকসেসফুল না করা পর্যন্ত অন্য কোনো হাউজিং বর্তমানে নেওয়া হবে না। আগের যে হাউজিং এর মধ্যে আমরা দেখেছি বেশ কিছু প্লট ব্যবস্থাপনার মধ্যে অনিয়ম দুর্নীতি হয়েছে, সে বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? না, সেগুলি তো অবশ্যই যেগুলো আছে, যেমন জমি নিয়ে কিছু সমস্যা ছিল, যেমন আমরা জানি যে সলিমপুরে যে জমি নিয়ে কিছু সমস্যা ছিল, সেগুলি সমাধান করার পরে এই ধরনের যাতে কোনো দুর্নীতি না হয় এবং বা স্বজনপ্রীতি না হয়, সেই ব্যাপারে আমরা খুব জোরালো ভূমিকা রাখবো এমনটা আশা করছি। আমরা দেখতে পাচ্ছি নগরীতে অপরিকল্পিত বহুতল ভবন উঠছে, সে অপরিকল্পিত বহুতল ভবনগুলোকে যদি আমরা একটু সম্প্রসারিত শহরকে নদীর ওই পারে নিয়ে যাই, বিশেষ করে কর্ণফুলী আবাসিক যদি বলি বা অনন্য আবাসিক বা কল্পলোকে, কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো প্লট খালি পড়ে আছে। আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন কিনা যে নগরীতে আর কোনো ভবন নয়, সে হাউজিংগুলিতে ভবন উঠুক, সেই ধরনের পরিকল্পনা আপনারা যাচ্ছেন কিনা? না, হাউজিংগুলি দেখেন অনেক বড়, অনেকগুলি হাউজিং আছে এখানে, সবগুলো অনেকগুলি খালি প্লট আছে। ওখানে যদি ভবন তৈরি হয়, বিধি মোতাবেক যদি তৈরি হয়, তাহলে কিন্তু যে হাউজিং যে সমস্যাটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর কি। এই সমস্যাগুলি দূরীভূত হবে বলে আমি মনে করি। এখন শহরকে সম্প্রসারিত করার জন্য আপনাদের নতুন যে ব্যবস্থাপনা, আপনার নতুন চেয়ারম্যান এবং আপনারা যারা নতুন যোগ দিয়েছেন, তারা কি ধরনের ব্যবস্থা নেবেন শহরকে সম্প্রসারিত করে একটা শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য?
সে পরিকল্পনা যেটা বললাম, তো নতুন কোনো হাউজিং এখানে হবে না। যেগুলো হাউজিং আছে সেগুলোকে সাকসেসফুল করলেই কিন্তু আমাদের মনে হয় যে সমস্যাটা আছে সেই আবাসিক সমস্যার সমাধানগুলি হবে। এই হাউজিংগুলিকে গড়ে তুলতে গেলে তো কর্ণফুলী গ্যাস কিংবা চট্টগ্রাম ওয়াসা কিংবা পিডিবিকে তো আপনাদের স্টেক হোল্ডার করতে হবে। এখন তাদের সাথে বৈঠক করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা, যাতে হাউজিংগুলিকে অ্যাক্টিভ করা যায়? অবশ্যই, কেননা সব কিছু দিয়ে বিদ্যুৎ, গ্যাস এবং পানি সব কিছু সমন্বয়ে কিন্তু, যেমন ওয়াসা আছে এখানে এবং বর্জ্য ব্যবস্থাপনা আছে, সব কিছু সমন্বয় করে কিন্তু একটা হাউজিং সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে। সবার সাথে একটা সমন্বয় যদি হয় তাহলে কিন্তু সুষ্ঠুভাবে হাউজিং করা সম্ভব এবং এই যে হাউজিং সমস্যাটা সেটা সমাধান হওয়া সম্ভব। শেষ প্রশ্ন করবো আপনার কাছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন সদস্য হিসাবে আপনাদের জনগণকে আশ্বস্ত করবেন যারা স্টেক হোল্ডার রয়েছে বা যারা প্লট কিনেছে, তাদেরকে এমন একটা শব্দ বলুন তারা যেন আশ্বস্ত হয়, তারা ভবন তুলতে পারবে। আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই, যারা 30 বছর ধরে আছেন, যেমন কর্ণফুলী আবাসিকালয় আছেন, অনন্যায় আছেন, যারা 16-17 বছর আগে প্লট পেয়েছেন, সেই সম্ভব প্লটগুলি যাতে সাকসেসফুলি হয় তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে সেই ব্যাপারে আমরা অনেক তথ্য দিয়েছি। সেটা হলো যে ওখানে যেমন কিছু ব্যবস্থা গড়ে তোলা, যেমন ওখানে কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে, যেমন কিছু স্থাপনা, স্কুল, কলেজ এবং যেই সিএসডির মতো স্ট্রাকচার, এগুলো সিডির নিজস্ব ব্যবস্থাপনায় গড়ে তুলতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব সদস্য স্থপতি ফারুক আহমেদের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন চট্টগ্রামে যে এখন হাউজিংগুলি গড়ে উঠছে না, বিশেষ করে কর্ণফুলী আবাসিক, কল্পলোক আবাসিক কিংবা অনন্য আবাসিক হাজার হাজার প্লট অব্যবহৃত পড়ে আছে, অথচ শহরের মধ্যে অপরিকল্পিত ভবন উঠছে। তাই নতুন ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নেবে যাতে সেখানে ভবন তুলতে পারে এবং যে আনুষঙ্গিক যে বিষয়গুলো স্টেক হোল্ডার ওয়াসা, পিডিবি কিংবা সিটি কর্পোরেশন কিংবা গ্যাস, তাদেরকে সাথে বৈঠক করে সেই অপরিকল্পিত নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য তারা সিদ্ধান্ত নেবেন, ব্যবস্থা নেবেন, এমনটি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এমনটি আমরা বলছেন যে আমরা আলোচনা করছিলাম অপরিকল্পিত নগরী এবং একই সাথে হাজার হাজার প্লট অবহেলিত পড়ে থাকা, সে আলোচনা এখানে শেষ করছি। আমি আবারও স্থপতি ফারুক আহমেদকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনার এখানে ইতি টানছি। আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে। বিভাগীয় সময়ে আরও থাকছে। ফেনীর ইট ভাটার কাঁচামালের উৎস জানে না সংশ্লিষ্ট দফতর। কৃষি জমি থেকে মাটি নেওয়ার দাবি মালিক পক্ষের। প্রতি বছর ফসলি জমি কমছে 1% হারে, বলছে কৃষি বিভাগ। নৌ শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরের বহির্নগরের পণ্য খালাস। গভীর সাগরে লাখ লাখ টন পণ্য নিয়ে ভাসছে 25টি মাদার ভ্যাসেল। পণ্য খালাস করতে না পারায় প্রতিটি জাহাজকে দৈনিক 12 থেকে 15,000 ডলার জরিমানাও গুনতে হচ্ছে। এছাড়াও কর্ণফুলী নদীর 16টি ঘাটসহ অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতি চললে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। আশরাফুল ইসলাম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। নৌ শ্রমিকদের কর্মবিরতিতে কর্ণফুলীতে নোঙর করে আছে শত শত লাইটারের জাহাজ। নগরীর 16টি ঘাটসহ দেশের অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ। আমদানি পণ্য লাইটারিং বন্ধ হওয়ায় বহির্নগরে অলস বসে আছে 25টির মতো বিদেশি মাদার ভেসেল। এইসব জাহাজে খালাসের অপেক্ষায় লাখ লাখ টন সিমেন্ট, ক্লিংকার, তেল, চিনি সহ বিভিন্ন খাদ্যপণ্য। ফলে এক ধরনের অচল অবস্থা চলছে চট্টগ্রাম বন্দরের খালাস প্রক্রিয়ায়। ফুড গ্রেইন, সুগার, সিমেন্ট, ক্লিংকার এবং অয়েল ট্যাঙ্কার, তো সেই জাহাজগুলোতে কাজ না হওয়ার কারণে এগুলা আইডলিং করছে। এতে আমাদের এই প্রত্যেকটা জাহাজের ফিক্সড অপারেটিং কস্ট বাবদ যে প্রায় 10 থেকে 15,000 ডলার গচ্চা যাচ্ছে। এমন পরিস্থিতি চললে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহ সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। পণ্যের যে খালাস সেটি কিন্তু সম্পূর্ণ স্থবির হয়ে আছে এবং এটি যখন শুরু হবে তত করে এই পণ্যগুলো খালাস করে আবার নতুন করে যখন মাদার ভেসেলগুলোতে তারা পণ্য নিতে যাবে তখন কিন্তু একটা দীর্ঘ সারি হয়ে যাবে। এদিকে কর্মবিরতির সমর্থনে শনিবার সকালে নগরীর ঘাটগুলোতে বিক্ষোভ করেন নৌযান শ্রমিকরা। জাহাজে 7 খুনে জড়িতদের কঠোর শাস্তি সহ ক্ষতিপূরণের দাবি জানান তারা। কষ্ট হলেও আমরা বিচার চাই, কারণ আমাদেরও তো নিরাপত্তার বিষয় আছে। এখানে সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে। দেশ বিষম সংকটে চলে যাবে, তাই আমরা আমাদের এই নৌপথের নিরাপত্তার জন্য যে দাবি দিয়েছি, আশা করি এই দাবিটা যেন আমাদের পূরণ হয়। অচল অবস্থা নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
অনলাইন নিবন্ধন সহ 14 ধরনের বিধিনিষেধ মেনে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ করতে হচ্ছে পর্যটকদের। নতুন নিয়ম অনুযায়ী ট্রাভেল পাস নিয়ে প্রতিদিন 2000 পর্যটক দ্বীপটিতে যেতে পারছেন, একই সঙ্গে করতে পারছেন রাত্রি যাপন। আর অনুমতির সাপেক্ষে কক্সবাজার থেকে প্রতিদিন সেন্ট মার্টিন আসা যাওয়া করছে পর্যটকবাহী 5টি জাহাজ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট। সূর্য না ওঠার আগেই হাজির শত শত ভ্রমণ পিপাসু। নতুন নিয়ম অনুযায়ী করতে হয় অনলাইন নিবন্ধন আর নিতে হয় ট্রাভেল পাস, যা হয়ে যাচ্ছে টিকিটের সঙ্গে। জাহাজে ওঠার আগেই প্রশাসনের কড়া তৎপরতা। ট্রাভেল পাসের পাশাপাশি পর্যটকদের হাতে প্লাস্টিক কিংবা পলিথিন আছে কিনা করা হয় তল্লাশি। দেয়া হয় সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি বিধিনিষেধের ধারণাও। তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচলে সমস্যার কথাও বলছে জাহাজ কর্তৃপক্ষ। এইখান থেকে কক্সবাজার থেকে 6 ঘন্টার মতো লাগে। টেকনাফ হলে তো খুব তাড়াতাড়ি যাওয়া যায়, 2.5 ঘন্টা 3 ঘন্টায়। কিন্তু টেকনাফে যেহেতু বর্তমান পরিস্থিতিতে যাওয়া সম্ভব না, ইনানি দিয়ে গেলেও অনেক সময় কম লাগে। দীর্ঘ প্রতীক্ষার পর 1 ডিসেম্বর থেকে শুরু হয় সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা যে কোনো সময় সেন্ট মার্টিনে আসবো, সেন্ট মার্টিনে যাব। টাইমটা না কমিয়ে আসলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিভাবে কি করা যায়, ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। এবার পর্যটকের সমাগম কম, বাজারও কিছুটা ফাঁকা। পর্যটনকে ঘিরে নির্মিত হোটেল রেস্তোরাঁ 50% বন্ধ। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো বিধিনিষেধকে স্বাগত জানিয়েছে। আর পরিবেশ অধিদপ্তর বলছে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিধিনিষেধ না মানলে কঠোরতা অবলম্বন করা হবে। কঠোর না হলে আপনি যে যার যার মতো করে করবেন, এটা হয় না। এবং আরেকটু সচেতনতা বাড়ানোর পরেই আমরা কঠোরতার দিকেও যেতে হবে আমাদেরকে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও এবার ভ্রমণ ও রাত্রি যাপনে এ সময় কমিয়ে করা হয়েছে 2 মাস। পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি যাতে পুরোপুরি কার্যকর হয় এসব বিধিনিষেধ। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু, যেখানে ঘুরতে আসেন না এমন পর্যটক পাওয়া বিরল। প্রতিষ্ঠার 44 বছর কেটে গেল, এখনো কমেনি পর্যটক ভোগান্তি। যেটি না থাকায় পাহাড়ের ঢালে নোঙর করতে হয় রোজান। এরপর ঝুঁকি নিয়েই সেতুতে আসেন পর্যটকরা। তবে সংস্কারের বরাদ্দ নেই, সাফ জবাব পর্যটন কর্পোরেশনের। অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পরিষদ। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। শীত মানে পর্যটনে ভরা মৌসুম। রাঙ্গামাটির প্রতিটি স্পটই এখন ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। যন্ত্রচালিত নৌকায় সুবলং ঝর্ণা ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে তারা ছুটে আসেন সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে। তবে আইকনিক এই স্থানে এসে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সেতু এলাকায় বোট ভেড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। সেখানে চলাচলের নেই কোনো রাস্তা, সামান্য কিছু অংশে বালুর বস্তা ফেলে রাখা হয়েছে। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে উঠতে হয় ঝুলন্ত সেতুতে। প্রায় পা ফসকে আহত হন পর্যটকরা। অথচ এই স্থানে নোঙর করার জন্য বোট প্রতি 100 ও পর্যটক প্রতি 20 টাকা করে টোল আদায় করে পর্যটন কর্পোরেশন। এত হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে, এখানে একটা সুন্দর নামার এবং ওঠার সিঁড়ি টাইপের কোনো কিছু থাকার দরকার বলে আমি মনে করি। এটা আসলে আমার জন্য অনেক রিস্কি, আমি না সবার জন্য রিস্কি, কারণ যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। ভালো মতো একটা ঘাট হতে হবে, আমাদের তো ঘাটটা তো নাই। আর আমরা বুঝে পার্কিং করে দিচ্ছি পাও। এই যখন অবস্থা, তখন পর্যটক কর্পোরেশনের কর্তা জানালেন সংস্কারে বরাদ্দ নেই। তবে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। কর্তৃপক্ষের এই খাতে কোনো বরাদ্দ নেই। এ কারণে আমরা স্থানীয় উন্নয়ন সংস্থা, জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের কাছে আমরা পত্র পাঠিয়েছি। 1980 সালে 28 একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙ্গামাটি। সময় সংবাদ, রাঙ্গামাটি। দখল আর দূষণে মরা নদীতে পরিণত হয়েছে এক সময়কার খরস্রোতা তিতাস। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে নদীটির নাব্য ফেরানোর দাবি জানিয়েছেন। তিতাসের দখল আর দূষণ রোধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রশাসন। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ঐতিহ্যগতভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নামের সঙ্গে জড়িয়ে আছে তিতাস। নদীটি নিয়ে উপন্যাস ও চলচ্চিত্রে ফুটে উঠেছিল তিতাস পাড়ের মানুষের জীবন জীবিকার গল্প।
তবে বর্ষাকালে থইথই পানি আর শুষ্ক মৌসুমে শীর্ণ খালে পরিণত হয়েছে তিতাস। মাত্র 4 দশকের ব্যবধানে নাব্য হারিয়ে দখল আর দূষণের কবলে অস্তিত্ব সংকটে নদীটি। বর্তমানে ছোটখাটো যে নৌযান চলাচল করছে তাও অনেকটা প্রতিবন্ধকতা নিয়ে। স্থানীয়রা বলছেন পৌরসভার বর্জ্য খাল ও ড্রেন হয়ে নদীতে পড়ায় প্রতিনিয়ত পানি দূষণ হচ্ছে। পৌরসভার যে সম্পূর্ণ ময়লা সব কিন্তু এই তিতাস নদীতে পড়ছে। নদীর পানি আগে আমরা ব্যবহার করছি, এখন তো আর ব্যবহার করতে পারি না। পানি উন্নয়ন বোর্ড জানায় তিতাসের পাশের খালগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে। আর পৌর ও জেলা প্রশাসন বলছে দখল দূষণকারীদের চিহ্নিত করা হয়েছে। তিতাস খননের কোনো প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের নেই। তিতাসের পাশ দিয়ে লস্কর বিল বা এই ছোট ছোট যেই খালগুলো আছে সেই খাল খননের একটা প্রস্তাব রয়েছে, আমাদের প্রকল্প জমা দেওয়া আছে। প্রকল্প অনুমোদন সাপেক্ষে আমরা এগুলো খননের ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ দখলদারি আছে এখন 78 জন এবং দূষণকারী আছে প্রায় 32 জনের মতো। 6 মাসের মধ্যে আমরা এটা উচ্ছেদ করার জন্য একটা প্রস্তাব পাঠিয়েছি। আশা করি যে খুব তাড়াতাড়ি যদি অনুমোদিত হয় তো খুব তাড়াতাড়ি আমরা এটা করে দিয়ে একটা নদীর গতিপ্রবাহটা, পানির গতিপ্রবাহটা নর্মাল করতে পারবো। নাসিরনগরের চাতলবাড়ি মেঘনা নদী থেকে সৃষ্টি হয়ে তিতাস জেলার 7টি উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে আবারও মেঘনায় পতিত হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সময়ে আরও থাকছে। বন্যায় আমনের ক্ষতি কাটিয়ে উঠেছেন কৃষক। খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত জমিতে আবারও ধান চাষ। প্রণোদনার ঘোষণা কৃষি বিভাগের। লক্ষ্মীপুরের কমলনগরে 1.5 কিলোমিটারের একটি সড়কের 5টি স্থানে বাঁশের সাঁকো। বন্যার পানিতে ভাঙনের কবলে পড়ে এই সড়কটির বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়ে সরু হয়ে পড়েছে। বিকল্প সড়ক না থাকায় ভোগান্তিতে কয়েক হাজার বাসিন্দা। সাঁকো থেকে পড়ে প্রায় ঘটছে আবার দুর্ঘটনাও। দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমাটির ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া থেকে মানিকগঞ্জ পর্যন্ত গ্রামীণ সড়ক এটি। ভাঙ্গাচোড়া 1.5 কিলোমিটার এই সড়কে রয়েছে 5টি বাঁশের সাঁকো, যা পাড়ে দিয়ে চলাচল করে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। গত আগস্টে আকস্মিক বন্যায় 1.5 কিলোমিটারের সড়কটির 5টি স্থান ভেঙে খালে বিলীন হয়। ক্ষতিগ্রস্ত হয় সড়কটির প্রায় 90% অংশ। এতে উপজেলা শহরের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে স্থানীয়রা নিজ উদ্যোগে 5টি বাঁশের সাঁকো নির্মাণ করে। এখানে গাড়ি আসতো, পিকআপ, ভ্যান সবগুলো আসতো, কিন্তু এখন রাস্তাও চলে গেছে, রাস্তা নাই। একজন মানুষ যদি অসুস্থ হাসপাতাল নিয়ে যাইতে পারি না, রোড গার্ডের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু আনা যাওয়া করতে পারি না, চলতে পারি না, আমাদের খুব কষ্ট। জোয়ার এলেই ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার করতে হয় স্থানীয়দের। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আমরা মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয়, এখানে কতগুলো হাঁকে আমরা পড়ে যাই, কখনো আমরা স্কুলে যেতে পারি না, আমরা যাতে পড়ে যাই। সাগর কারণে বাচ্চারা আসতে পারে না, অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে পাঠায় না। এই রাস্তাটার কারণে এমনি গোড়া মাঠে এরিয়াটা মানুষ পানি কষ্ট পাইতেছে। অর্থ বরাদ্দের অভাবে সংস্কার করা যায়নি উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি নির্মাণ করা হবে। বরাদ্দ অপ্রতুল এই মুহূর্তে আমাদের কাছে, তথাপি আমরা ফান্ড অ্যালোকেট করে উপজেলা থেকে মাটি অ্যাভেলেবল হলে আমরা এখানে রাস্তা করব। আর এখানে পানি চলাচলের জন্য কালভার্ট আছে কিনা বা প্রয়োজন কিনা সেটা আমরা পর্যালোচনা করে সেভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করব। গ্রামীণ এই সড়ক দিয়ে চরমাটিন সহ আশপাশের ইউনিয়নের প্রায় 25,000 বাসিন্দা যাতায়াত করেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। ফেনীতে প্রতি বছর ইটভাটায় চাহিদা 5 কোটি ঘনফুট মাটি, কিন্তু মাটির উৎস কি তাও জানা। ইটভাটার জন্য মাটি সংক্রান্ত নির্দেশনা বলা হয়েছে প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে হবে পুকুর, খাল খনন কিংবা পতিত স্থান থেকে। তবে এসব উৎস থেকে চাহিদা মেটানো সম্ভব নয় বলেই বাধ্য হয়ে কৃষি জমির মাটির ওপর নির্ভর করতে হয় বলে দাবি ইটভাটার মালিকদের। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী শহরের এমন সব সুউচ্চ শত শত বিল্ডিং আর নানা উন্নয়নমূলক কাজ দিন দিন বেড়েই চলছে। শুধু শহর নয়, প্রবাসী অধ্যুষিত এই জেলায় রেমিটেন্সের প্রবাহে প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজেও পিছিয়ে নেই। চাহিদা বাড়ছে এসব নির্মাণ কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান ইটের, যা তৈরির অন্যতম অনুষঙ্গ মাটি। সেই মাটির যোগান দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে মাটির চাহিদা ও দাম বেড়েছে। এতে ফসলের জমির উপর এর প্রভাব প্রকট হয়েছে। মাটি কাটতেছে, আমি না করছি, তারপর মাটি কাটতেছে। আমরা যদি হলো ব্রিক্সের ব্যবহারের কথা বলি, এটি যদি করা যেত তাহলে মাটি সাশ্রয় হতো, মাটির ব্যবহার হ্রাস পেত, এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হতো।
2025 সালের মধ্যে শতভাগ ব্লক ইট উৎপাদনের কথা থাকলেও তা এখন 2028 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্লক উৎপাদনকারীরা বিনিয়োগ করেও ইটের দৌরাত্বের কাছে অনেকটা অসহায়। র মেটেরিয়ালস ব্লক ইউজ করে, ওই র মেটেরিয়ালস কোনো র মেটেরিয়ালসে আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই, প্রত্যেকটা জিনিসে আমদানি নির্ভর। বিগত দিনে আমরা যেই পরিমাণ ইনভেস্ট করছি এবং যে সময়গুলো আমরা কাটাইতেছি, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। সুনির্দিষ্ট যে নীতিমালার আলোকে যে ইটের ভাটা তৈরি, এই সমস্ত বিষয়গুলো করা উচিত এবং টপসয়েল কাটার বিষয়টাও আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 45টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র থাকলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 57টির নবায়ন আবেদন আটকে দেওয়া হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। 5 বার বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পরও হাল ছাড়েননি খাগড়াছড়ির আমন চাষিরা। ব্যাপক ক্ষতির পরও কিছু ফসল ঘরে তুলতে পেরেছেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার ঘোষণা দিয়েছে কৃষি বিভাগ। জিতেন বড়ুয়ার তথ্য ছবিতে বিস্তারিত। আমন রোপণের সময় পরপর 5 বার বন্যার কবলে পড়েন খাগড়াছড়ির চাষিরা। এতে তলিয়ে যায় রোপা আমন চারা, ক্ষতিগ্রস্ত হয় জমি। পানি সরে গেলে সেই জমিতে আবারও ধান রোপণ করেন অনেক কৃষক। এবার ফসল ঘরে তুলতে পেরে খুশি তারা। আগের বারে জ্বালা যেটা ফেলাইছি ওইটা সব নষ্ট হয়ে গেছে, পরের বারে আবার জ্বালা ফেলে লাগাইছে। মোটামুটি মিডিয়াম হয়েছে, বেশিও হয় না, আগের মতন হয় নাই। এক কানিতে 100 আরি ধান পাই, এখন 60-70 ধরে না। দিনে আমরা 3-4 কানি মারতে পারি, এইভাবে আমাদের সংসার কাটাই আর কি। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে আনতে প্রণোদনার ঘোষণা দিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। 2000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষকদেরকে আমরা পরবর্তীতে আমাদের এই যে রবি মৌসুমে তাদেরকে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি, বীজ, সার এবং নগদ টাকা আমরা অর্থ সহায়তা দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার 29,050 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 26,994 হেক্টর জমিতে, আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2,056 হেক্টর জমির ফসল। সময় সংবাদ, খাগড়াছড়ি। চাঁদপুরের পাইকারি হাটে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা এবং বিক্রেতার হাট ডাকে সরগরম জেলার সবচেয়ে বড় সবজির হাট পাল বাজার। টমেটো, কাঁচামরিচ, বেগুন, আলু, মূলা, করলা, কুমড়ো সহ নানা সবজিতে সয়লাভ হাটে। সবজির সরবরাহ ভালো থাকায় দামও কমেছে, এতে ক্রেতারা স্বস্তি প্রকাশ করলে ক্ষোভ জানিয়েছেন বিক্রেতারা। সার সহ অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়ায় লাভ হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। পালবাজারে দৈনিক সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 2 দফায় পাইকারি দরে সবজি বেচা কেনা হয়। বিভাগীয় সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্ন দেখানো আবাসন প্রকল্প এখন গলার কাটা। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা। প্লট কিনেও বাড়ি করতে না পেরে বিপাকে অনেকে। জাহাজের 7 খুনের বিচার দাবিতে দ্বিতীয় দিনে নৌযান ধর্মঘট। খালাস বন্ধ থাকায় বন্দরে আটকা কয়েক লাখ টন আমদানি পণ্য। লোকসান শঙ্কায় ব্যবসায়ীরা। এবং সেন্ট মার্টিন ভ্রমণে 14 ধরনের বিধিনিষেধ। ট্রাভেল পাস নিয়ে দৈনিক যেতে পারছেন 2000 পর্যটক। প্রশাসনের কড়া নজরদারি। দ্বীপের 50% হোটেল রেস্তোরাঁ বন্ধ। এই ছিল আজকের বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।